সেই রকম ভাবে বাইরে গিয়ে কি কোনো রকম কোনো প্ল্যান বা ছক কষবেন বলে কিছু জানা যাচ্ছে? এটা আসলে আমি তো বললামই, তারা খুব ভালো বন্ধু তিনজনই, এবং তিনজনই এই তিন বাহিনীর প্রধান তিনজন একই ব্যাচে। বাংলাদেশের যে সামরিক বাহিনীতে ভর্তির প্রক্রিয়া হয়, এই প্রক্রিয়া ওনারা একই ব্যাচের কর্মকর্তা, সুতরাং মধ্যে ওনাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব রয়েছে। আর আপনি হজ সম্পর্কে যদি জেনে থাকেন তাহলে জানবেন যে হজের ব্যাপারটা আসলে হুট করে হয় না, এটা আগে থেকেই নির্ধারণ করা হয়, কারণ এটি প্রতি বছর একবারই হয়। তো এটি তাদের একটা পূর্ব পরিকল্পিত বা পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি স্বপ্নের ব্যাপারও থাকে, মানুষের যে হজ করতে যাব, তীর্থ করতে যাব, এটা তো একটা স্বপ্নের ব্যাপার থাকে বা একটা প্রতিজ্ঞার ব্যাপার থাকে। তো এটি আকস্মিক হয়নি, এটি আসলে পুরনো ইস্যু ছিল, কিন্তু যেহেতু দেশের এই অস্থিতিশীল পরিবেশ, একটা অস্থিরতা চলছে, সেই জন্যই বিষয়টি আসলে একবারে আলোচনায় এসেছে। এর আগেও অনেক তিন বাহিনীর প্রধান একসঙ্গে হজ করেছেন, সেরকম নজিরও আছে, কিন্তু এই পরিস্থিতি দাঁড়িয়ে, দেশের এই সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে তিনটি গুরুত্বপূর্ণ বাহিনী প্রধান একসঙ্গে হজ করাটা অনেকের জন্য, অনেকের চোখে রহস্যের জন্ম দিয়েছে, এটাই আসলে বিষয়। ঠিক, কিন্তু এই যে কিছুদিন আগে এই তিন বাহিনীর প্রধানকে একসঙ্গে ডেকে রাষ্ট্রপতির কাছে তারা যখন একই সঙ্গে তিনজনকে সরিয়ে দেবার একটা প্ল্যান করা হচ্ছিল, তখনও সেই একসঙ্গে তিনজনই ছিলেন, এবং তাদেরকে সরিয়ে দেবার একটা প্ল্যান ছকা যখন হয়েছিল তখনও কিন্তু এই তিনজনই একসঙ্গে ছিলেন। তাহলে এই রকম ভাবে কি কোনো জায়গা রয়েছে যে দেশে এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে এই তিন বাহিনীর প্রধান একত্র হচ্ছেন, এই রকম কোনো বার্তা কি উঠে আসছে? দেখুন, তিন বাহিনীর প্রধান সবসময় একত্রেই আছে। তিন বাহিনীর মধ্যে ঐক্য না থাকলে আসলে দেশের অন্তত এই সরকার টিকে থাকার কথা না, বা রাষ্ট্রপতিকেও সরানোর যে ব্যাপারটি নেওয়া হয়েছিল, পদক্ষেপ নিয়ে ছাত্র জনতার পক্ষ থেকে নেওয়া হয়েছিল, সেটি কিন্তু তিন বাহিনীর প্রধানের ঐক্যবদ্ধতার কারণেই সেটি রুখে দেওয়া সম্ভব হয়েছে। আমরা 5 আগস্টের পর যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান, ঠিক তখনও কিন্তু আমরা দেখেছি যে তিন বাহিনী প্রধান একসঙ্গেই ছিলেন, এবং তারা তাদের যে সর্বাধুনিক তিন বাহিনীর প্রধান কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, এবং মহামান্য রাষ্ট্রপতি যখন 7 আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে, সরকার গঠন প্রক্রিয়া নিয়ে, সে সময় কিন্তু আমরা রাষ্ট্রপতির পিছনে তিন বাহিনীর প্রধানকে দাঁড়িয়ে থাকতে দেখেছি, এবং তাদের মধ্যে যে ঐক্যবদ্ধতা রয়েছে সেটা নানা কারণেই তারা নানাভাবেই তারা প্রকাশ করছেন বা সেটার প্রমাণ দিচ্ছেন যে তারা ঐক্যবদ্ধ। এবং কিন্তু এই যে মোহাম্মদ ইউনূসের সঙ্গে ওয়াকারের এই মুহূর্তে একটা চরম খারাপ সম্পর্ক চলছে, যেটা প্রকাশ্যে আসছে, আসলে বাকি দুই প্রধানের সঙ্গে কিরকম সম্পর্ক মোহাম্মদ ইউনূসের? এখন বাংলাদেশের আইন অনুযায়ী যেটা হয় সেটা হচ্ছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার জন্য পুলিশ বা বিজিবি, আনসার, এই ধরনের প্যারামিলিটারি বাহিনীগুলোকে কাজে লাগানো হয়। বিশেষ সংকটময় সূত্রে লাগানো হয় শুধুমাত্র সেনাবাহিনীকে, কিন্তু এবার আমরা সেনা, বিমান এবং নৌ তিন বাহিনীকেই কিন্তু এই বিশেষ অবস্থায় রাস্তায় নামতে দেখেছি। তো আমাদের কালচার অনুযায়ী তিন বাহিনীর প্রধান নেতৃত্ব দেওয়ার জন্য, অভ্যন্তরীণ নেতৃত্ব দেওয়ার জন্য সেনা প্রধানই সিলেক্টেড ব্যক্তি থাকেন। তো সেক্ষেত্রে উনি কথা বলছেন, কিন্তু তিন বাহিনীর প্রধানের নিয়মিত বৈঠক বা তাদের মধ্যে যে আচরণ, যেটি আইন নিয়ম অনুসারে হয়, সেগুলো ওনারা করছেন, এবং ওনারা বারবার বলছেন যে দেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার্থে ওনারা তিন বাহিনী একসঙ্গে, তিন প্রধান এবং তিন বাহিনী একসঙ্গে কাজ করতে বদ্ধপরিকর, এটা কিন্তু ওনারা বারবার বলছেন। কিন্তু ঘুরে ফিরে যে জায়গাটা বারবার চলে আসছে, যে দেশের যখন এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বারবার করে ঝড় উঠছে, তখন তিন বাহিনীর প্রধান কি করে একসঙ্গে বাইরে যাবার পরিকল্পনা করতে পারেন দেশকে এইভাবে ফাঁকা রেখে? আমি সে প্রশ্নের উত্তর একটু আগে বললাম আপনাকে যে এটি আসলে হঠাৎ করে এই প্ল্যানিং না। ঠিক ঠিক, আমি এই কারণে বারবার এই জায়গাটায় আসতে চাইছি দাদা। একটা জিনিস যেটা হুট করে হয় না, এটা মিনিমাম 1 বছর আগে সিদ্ধান্ত জানাতে হয়, কারণ প্রত্যেকটা দেশেরই একটি নির্দিষ্ট কোটা থাকে। কিন্তু আপৎকালীন পরিস্থিতি তো যে কোনো সময় আসতে পারে। আমি এই জায়গাটা দাদা বারবার ঘুরে ফিরে, আপৎকালীন পরিস্থিতির কারণেই তারা তো বাদ দিয়েছেন, তারা যাচ্ছেন না, একসঙ্গে যাচ্ছেন না। এবং কিন্তু যখন দেশের ভেতরে একটা করিডোর করা নিয়ে সেনা প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার একটা তুমুল বিতণ্ডা সামনে আসে, যখন মোহাম্মদ ইউনূস দেশের ভেতর একটা করিডোর করে দিতে চাইছেন, যখন সেনা
বাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি মানতে পারছেন না, সেটা নিয়ে একটা তুমুল বিতর্ক, যে কোনো মুহূর্তে ওয়াকারকে সরিয়ে দেওয়া হতে পারে, তখনও কিভাবে এই সিদ্ধান্তগুলো নিতে পারেন সেনার প্রধান হিসেবে ওয়াকারুজ্জামান? আমি সাধারণ মানুষের কথা একটু জানতে চাইব যে তারা কি আস্থা অটুট রাখতে পারছেন এখনো পর্যন্ত? দেখুন, 5 আগস্টের পর থেকেই সেনাবাহিনী দায়িত্ব নিয়ে দেশের আইন শৃঙ্খলা বা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়ে দেশে কাজ করছে। তো সেই পরিস্থিতি দাঁড়িয়ে তাদের ব্যর্থতার প্রচুর কারণ রয়েছে, বরং বলতে পারি যে সফলতা নেই বললেই চলে সেক্ষেত্রে। তো বাংলাদেশের সাধারণ মানুষ আসলে সেনাবাহিনীর এই অপারেশনের ভূমিকায় খুব একটা সন্তুষ্ট কখনোই ছিল না। দেশের এই বিশৃঙ্খলা, নানাবিধ অপকর্ম, বিশেষ করে বিরোধী দলের মানুষের উপর নির্যাতন, নিপীড়ন, করিডোর ইস্যু, সেন্ট মার্টিন ইস্যু, খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ, চাকরি বাকরি ইস্যু, নানা ইস্যুতেই ইউনূস সরকারের উপর মানুষ বিরক্ত। সেখানে নানাবিধ প্রতিবাদ প্রতিরোধ হচ্ছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে জনগণের কাতারে সামরিক বাহিনীকে খুব বেশি একটা দেখা যাচ্ছে। সুতরাং এই সামরিক বাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের এই মুহূর্তে খুব একটা আস্থা আছে বলে আমার মনে হয় না। কিন্তু যেহেতু তারা মাঠে আছে, তাদের বিকল্প কেউ নেই, যে কারণে হয়তো দেশের মানুষ তাদেরকে সুযোগ দিচ্ছে। কিন্তু মানুষের যে আস্থা, বিশ্বাসের জায়গা, সেটা আমার কাছে মনে হয় না যে খুব মানে ভালোভাবে আছে। অর্থাৎ 5ই আগস্টের এই যে ছাত্র অভ্যুত্থানের নামে যেটা শুরু হয়েছিল, সেটা যে আদতে ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সেটা তো আস্তে আস্তে পরিষ্কার হয়েছে। আমি কয়েকটা জায়গার কথা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। এই যে সেন্ট মার্টিন, যেখানে প্রচুর পরিমাণে আমেরিকান নেভি অফিসাররা যারা এসেছিলেন, এখনো পর্যন্ত কি সেই জায়গাটা তাদের কাছেই রয়েছে? কিংবা কক্সবাজার, সেই জায়গাগুলোর কি ছবি এই মুহূর্তে? দেখুন, সেন্ট মার্টিন, এই সরকার, ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে সেন্ট মার্টিন দ্বীপে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষেধ করা হয় 1-1.5 মাসের মধ্যেই। টিল নাও সেই নিষেধাজ্ঞা বহাল রয়েছে। সেখানে বাংলাদেশের কোনো পর্যটকদের সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, আর গণমাধ্যম কর্মী তো নাই না। সুতরাং সেখানে কি হচ্ছে, কি পরিস্থিতি চলছে আসলে জানাটা খুব কঠিন। কিন্তু কক্সবাজারে যে সমুদ্র সৈকত, সেখানেও আমরা ইউএস আর্মির প্রশিক্ষণ নিতে দেখেছি, এবং রিসেন্টলি একটি গল্প আমরা 2-1 দিনের মধ্যে শুনেছি যে কক্সবাজার থেকে বান্দরবন ডিস্ট্রিক্ট পর্যন্ত এটি মূলত একটি সামরিক জোন হিসেবে সরকার ঘোষণা করতে যাচ্ছে, যেখানে সাধারণ দর্শনার্থী বা পাবলিকের প্রবেশ নিষেধ করা হবে। তো এর মধ্যে দিয়ে প্রমাণ হয় যে কিছুটা একটা তো হচ্ছেই ভিতরে ভিতরে, যেটি হয়তো পাবলিক জানছে না, সামনে আসছে না। আর করিডোর ইস্যু নিয়ে তো মায়ানমার আরাকান আর্মি, যেটা মায়ানমারের, তাদেরকে তো বাংলাদেশের অভ্যন্তরে একাধিকবার দেখা গেছে। বিভিন্ন ব্যাংক লুটপাটের মতো অভিযোগও তাদের বিরুদ্ধে এসেছে। জলখেলি উৎসব করতে দেখা গেছে পাহাড়ের জনগোষ্ঠীর সঙ্গে। সব মিলিয়ে মানে